হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আমি বলেছিলাম যে ম্যাপ পয়েন্টিং এর একটা কমপ্লিট ক্লাস নিয়ে আসবো, যাতে তোমরা এবছরের ম্যাপ পয়েন্টিং এ সবকটা ম্যাপ পয়েন্টিং ঠিকঠাক ভাবে ভালোভাবে করে আসতে পারো। তো সেইখানেই এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, কিন্তু তোমাদের পরীক্ষার আগে আমি ভিডিওটা নিয়ে এসেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে। এই ভিডিওতে আমি শুধুমাত্র ম্যাপ পয়েন্টিং বা সেই রিলেটেড কোনো সাজেশনের ভিডিও কিন্তু বানাচ্ছি না। এটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং এন্ড টু এন্ড। এবার দেখো, ব্যাপারটা বুঝে দেখো, পুরো ম্যাপ পয়েন্টিং আমি একটা ভিডিওতে করাতে পারবো না। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে পার্ট 2 লিখবে, কারণ এই ভিডিওটা করলে পরে মোটামুটি তোমরা যা তোমাদের ম্যাপ পয়েন্টিং আসতে চলেছে 4 থেকে 5টা কমন পাবে। নেক্সট ভিডিওটায় আরো 5টা, মানে টোটাল 10টার মধ্যে 10টাই আমি কমন দেওয়ার টোটাল চেষ্টা করব। আগে থেকেই বলছি, এটা সাজেশন ভিডিও না, পুরো কনসেপ্টের উপর বেস করে একদম শর্টে কি করে তোমরা ভালোভাবে ম্যাপ পয়েন্টিং করে আসতে পারো সেই জিনিসটাই এখানে আমরা শিখবো। ওকে, তো ফার্স্ট জিনিস যেটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই ক্লাস 10 এর ম্যাপ পয়েন্টিং এ আমাদের পক্ষে এক্সাক্ট ম্যাপ পয়েন্টিং করা পসিবল নয়। তার মেইন কারণটা হচ্ছে যে জায়গাটার কথা বা যে পার্টিকুলার লোকেশনটার কথা বলা হচ্ছে সেটা কিন্তু এক্স্যাক্টলি যদি লোকেট করতে হয় আরো অনেক বড় ম্যাপের প্রয়োজন হবে। যেই সাইজের ম্যাপ আমাদের হাতে দেওয়া হয় সেই ম্যাপে কিন্তু এক্স্যাক্ট লোকেশন পিন পয়েন্ট করা পসিবল নয়। এটা যেমন একটা প্রবলেম, সেরকম ভাবে একটা বেনিফিটও। কি বেনিফিট না, তোমরা যদি মোটামুটি আইডিয়া বা তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তোমরা কিন্তু জিনিসগুলোকে খুব সুন্দরভাবে মার্ক করে দিয়ে চলে আসবে, এবং যে তোমাদের খাতা দেখবে সেও কিন্তু ওখানে ভুল খুঁজে বার করতে পারবে না। ওকে, তো এই ব্যাপারটা বুঝে আমরা এবার আমাদের ভিডিও স্টার্ট করি। তো ফার্স্ট আমাদের যেটা বুঝতে হবে, দেখো, ইন্ডিয়ার যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোকে আমাদের প্রপার ওয়েতে শিখতে হবে বা বুঝতে হবে। তো রাজ্যগুলোকে আমরা যা বুঝবো সেগুলো হচ্ছে এরকম ভাবে, ফার্স্টে আমরা একটা ম্যাপ নেব, যেই ম্যাপের মধ্যে রাজ্য ওয়াইজ ভাগ করা থাকবে। এই ম্যাপটা আমাদের রেফারেন্স ম্যাপ হিসেবে আমরা সাইডে রাখবো, তারপরে আমরা ম্যাপ পয়েন্টিং করব। ঠিক আছে, তো এইখানে যে রাজ্যটা আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যটা হলো পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এই যে রাজ্যটা দেখতে পাচ্ছি কিরকম একটা বেকাতারা টাইপের দেখতে, এই রাজ্যটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রিলেটেড যা যা আছে সেগুলো কিন্তু আমরা পড়বই, প্লাস সেগুলোকে কিভাবে ইন্ডিয়ার ম্যাপের মধ্যে ইউজ করতে হয় সেটাও আমরা নেক্সট ভিডিওতে দেখবো। এবার দেখো, যদি বলা হয় যে কলকাতা কোথায় লোকেটেড, সেটাকে পয়েন্ট করে দেখাও। কলকাতা কোথায় লোকেটেড, দেখো পশ্চিমবঙ্গের এই যে জায়গাটা, এই নিচের দিকটা একটা খাঁজ মতো রয়েছে। তো নর্মাল আমাদের হাতে যে ম্যাপটা আছে সেখানেও কিন্তু আমরা এই খাঁজের মতন জায়গাটা দেখতে পাবো। ঠিক আছে, সহজ কতটা হয় বোঝো। এই যে জায়গাটা দিয়ে হচ্ছে গঙ্গা নদী বেরিয়েছে, এই জায়গাটা দিয়ে যদি গঙ্গা নদী বেরিয়ে থাকে তাহলে এর ঠিক মুখের কাছেই কোনো একটা জায়গায় এরকম গোল করে দিলেই এটা হয়ে যাবে তোমাদের একটা পেট্রো রাসায়নিক কারখানা, যেটার নাম হচ্ছে হলদিয়া। সব সময় মাথায় রাখবে, যদি এরকম ভাবে প্রশ্ন আসে, এই টপিকটা আমরা নেক্সট দিন করবো, জাস্ট বোঝানোর জন্য বলছি যে পেট্রো রাসায়নিক কারখানা এটা যদি কোশ্চেন করা হয়, সেটা তুমি পেট্রো রসায়ন কারখানা বলে কিন্তু তার ব্র্যাকেটে দিয়ে দেবে যে কোন জায়গাটাকে তুমি ম্যাপ পয়েন্টিং করলে। সাপোজ হলদিয়া, তো হলদিয়াটা দেখালে। ঠিক আছে, আমরা জানি এই যে গঙ্গা নদী যদি এখান থেকে বেরিয়ে থাকে, তার থেকে আরেকটু উপরের দিকে কোনো একটা জায়গায় যদি আমরা পয়েন্টিং করি, আমরা কিন্তু পেয়ে যাব কি, কলকাতা। এবং সবসময় মাথায় রাখবে, যে জায়গাটা তুমি লোকেট করতে চাইছো সেই জায়গাটা এরকম একটা ডট দেবে, ডট দিয়ে চারপাশ দিয়ে এরকম একটা গোল করে দেবে যে এই পার্টিকুলার লোকেশনটাকে তুমি মার্ক করছো। এইভাবে তুমি বুঝতে পারবে, এখানে তুমি পয়েন্ট করে দেখিয়ে দিতে পারবে এটা কি, এটা হলো কলকাতা। ওকে, কলকাতা। তো আজকে আমাদের হচ্ছে ম্যাপের বেসিকটা তৈরি করতে হবে। তো সব সময় যেটা বললাম, একটা রাখবে খালি ম্যাপ নিজের হাতে যেটার মধ্যে আমরা ম্যাপ পয়েন্টিং করব, আরেকটা রাখবে যেখানে রাজ্যগুলোকে আলাদা আলাদা করে দেওয়া আছে। যদি আমরা একটু কুইকলি দেখলে দেখবো যে এই যে পুরো পার্টটা দেখো, এই যে জায়গাটা ভারতের, এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে বর্তমানে পাকিস্তানের দখলে। এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা রয়েছে চায়নার দখলে। ঠিক আছে, এই যে তার নিচে যে ছোট্ট পার্টটা, এটা হলো আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর কোন জায়গাটায় ভালো করে বোঝো, এইখানটা, এই মাথার এইটুকু জায়গার মধ্যে রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর। এই যে জায়গাটা, এটার নতুন নামকরণ করা হয়েছে 2019 সালে। 2019 সালে কি হয়েছে না, এই জায়গাটাকে জম্মু অ্যান্ড কাশ্মীরকে ভাগ করে জম্মু অ্যান্ড কাশ্মীর এবং লাদাখ নামে দুটো জায়গা তৈরি করা হয়েছে। এই দুটোই কি কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, বোঝা গেল। এবার চলে আসি
তার ঠিক নিচেই রয়েছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের এই পাশে রয়েছে পাঞ্জাব, তার নিচে রয়েছে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের নিচে রয়েছে ইউপি বা উত্তরপ্রদেশ। ঠিক আছে, তারপর এই জায়গাটায় রয়েছে দেখো হরিয়ানা, এই হরিয়ানার মাঝখানে এই নিচে এই জায়গাটায় রয়েছে দিল্লি। তো দিল্লির লোকেশন যদি আমাদেরকে পয়েন্ট করতে দেখো আমাদের রাজধানী যদি বলা হয় যে আমাদের রাজধানী পয়েন্ট করো, সবসময় লিখবে ভারতের রাজধানী, লিখে ব্র্যাকেটে লিখবে দিল্লি। তাহলে দিল্লি যদি পয়েন্ট করা হয় কত সহজ, দেখো এই জায়গাটা একবার বুঝে নিলে এটা হচ্ছে দিল্লি। এই দেখো এখান থেকে এক্স্যাক্টলি মার্ক করা কি পসিবল? এখান থেকে মোটামুটি মাঝামাঝি জায়গায়, এই যে খাঁজটা থেকে মাঝামাঝি জায়গায় এখানে চলে আসলো আমার দিল্লি। তো সুন্দরভাবে আমরা কলকাতা একটি মেট্রো সিটি এবং দিল্লি একটি মেট্রো সিটি দুটোকে কিন্তু পয়েন্ট আউট করে নিলাম। ওকে, তো দিল্লি, এবার এখান থেকে চলে আসি, এটা হচ্ছে কি, এই জায়গাটা হচ্ছে রাজস্থান, এই হচ্ছে তোমার রাজস্থান। ওকে, রাজস্থানের নিচেই এই পাশে এই খাঁজের জায়গাটা একদম দেখো অনেকটা, এই জায়গাটা যেখানে শেষ হয়েছে সেইখানটাই শেষ হয়েছে গুজরাট। তো এই পুরো জায়গাটা হচ্ছে কি, এটা হচ্ছে গুজরাট। গুজরাটের নিচে চলে আসলো আমার মহারাষ্ট্র, মহারাষ্ট্রের নিচে দেখো একটা ছোট্ট জায়গা রয়েছে, এটা হচ্ছে গোয়া। যদি গোয়াকে পয়েন্ট করতে হয় কি করে করবো, দেখো সেম ভাবে এই যে খাঁজটা রয়েছে এখানটায় বেঁকেছে, তার ঠিক সোজাসুজি এই পাশে হচ্ছে গোয়া। তো গোয়া যদি আমাদেরকে পয়েন্ট করতে হয় কি করবো, এখান থেকে সোজা আসবো। দেখো কত সহজ ম্যাপ পয়েন্টিং, আমরা কত ডিফিকাল্ট করে ভাবি। এই যে খাঁজটা রয়েছে এখান থেকে সোজা একটা এরকম দাগ কেটে যদি যাই, তাহলে এইখানটায় আমি পেয়ে যাব হচ্ছে গোয়া। কত সহজ ম্যাপ পয়েন্টিং, আমরা কত ডিফিকাল্ট করে ভাবি। এরপর আমরা এক এক করে যখন আসবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। নেক্সট, গোয়ার পাশেই রয়েছে কর্ণাটক, কর্ণাটকের নিচে কেরল। তাহলে আমাদের এই পাশটা পুরো কভার হয়ে গেল, এদিক হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার এই পাশে রয়েছে তামিলনাড়ু, দেখো লোকেশনটা বোঝো, ঠিক আছে, তামিলনাড়ুর লোকেশনটা বোঝো। তার উপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের উপরে রয়েছে এখানে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের ঠিক এই পারে রয়েছে ওড়িশা, ওড়িশার উপরে রয়েছে তোমার ছত্তিশগড়, ছত্তিশগড়ের উপরে রয়েছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, মধ্যপ্রদেশ এই পাশে রয়েছে, ওড়িশার ঠিক উপরে রয়েছে ঝাড়খণ্ড। দেখো ওয়েস্ট বেঙ্গলের সাথে বর্ডারটা কিরকম কিরকম জায়গা দিয়ে কোন জায়গা দিয়ে আছে, এটা ভালো করে বুঝতে হবে। দেন এই পাশে যদি আমরা চলে আসি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে তোমার বিহার। তো ঝাড়খণ্ড নিচে, তার উপরে বিহার। এই পাশে যদি চলে আসি সেটা হয়ে যাবে কি আমাদের সিকিম। দেন তারপরে এই যে মাঝখানের জায়গাটা, বাদ বাকি দেখো সবকটা রাজ্যের সাথে বর্ডার বানিয়েছে, সেই জায়গাটা হচ্ছে কি, এই জায়গাটা হচ্ছে কি আসাম, এই জায়গাটা হচ্ছে আসাম। আসামের ঠিক নিচে রয়েছে মেঘালয়, মেঘালয়ের ঠিক নিচে এই যে খাঁজটা এখানটা হচ্ছে বাংলাদেশ, এই অবধি হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, এই যে জায়গাটা করলাম পয়েন্ট, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের এই খাঁজটার মধ্যে যেটা ঢুকে রয়েছে সেটা হচ্ছে ত্রিপুরা। তো ত্রিপুরা যদি পয়েন্ট করতে বলে কোথায়, দেখো এই বাংলাদেশের মাঝখানে এই জায়গাটুকু হচ্ছে ত্রিপুরা। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে ত্রিপুরা। ওকে, নেক্সট চলে যাই তাহলে আমরা। নেক্সট টপিক হচ্ছে আমার মিজোরাম। ডাইরেক্ট কিন্তু এই রাজ্যগুলো দিয়েও কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো মিজোরাম, মিজোরামের উপরে রয়েছে এটা হচ্ছে মণিপুর, মণিপুরের উপরে নাগাল্যান্ড, আর এই সব থেকে একদম পূর্ব প্রান্তে রয়েছে কি অরুণাচল প্রদেশ। ঠিক আছে, অরুণাচল প্রদেশ। ওকে, তো এই হলো আমাদের ওভারঅল রাজ্যগুলো আমরা বুঝতে পারলাম। সব সময় এই একটা ম্যাপ কিনে তোমার রেফারেন্সে রাখবে, তাহলে কিন্তু বাদবাকিগুলোকে পয়েন্টিং করতে আমাদের সুবিধা হবে। তাহলে এবার আমরা চলে যাই হচ্ছে কয়েকটা পার্টিকুলার টপিক যেখান থেকে আমাদের প্রশ্ন আসবে। তার আগে আমাদেরকে বেসিক্সটা বুঝে নিতে হবে। বেসিক্সটা আমরা কি বুঝে নেব, তো ভারতবর্ষকে যদি আমরা এই মাঝ বরাবর কেটে দিই তাহলে এই পাশটা হয়ে যাবে আমাদের পূর্ব দিক, এই পাশটা হয়ে যাবে আমাদের পশ্চিম দিক। ঠিক আছে, ভালো করে বুঝে নাও জিনিসটা। এটা হয়ে যাবে পূর্ব দিক, এটা হয়ে যাবে তোমার পশ্চিম দিক। নেক্সট, মাঝ বরাবর কেটে দিলে পরে এই পার্টটা হয়ে যাবে উত্তর দিক, এই পার্টটা হয়ে যাবে দক্ষিণ দিক। কোথায় কাজে লাগবে, যদি বলা হয় যে ম্যাপ পয়েন্টিং এ উত্তর ভারতের একটি জায়গা, উত্তর ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, উত্তর ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র, এই টাইপের কোশ্চেন যদি আসে, বা উত্তর ভারতের একটি পেট্রো রসায়ন কারখানা, তখন কিন্তু এর উত্তর দিকে যেগুলো যেগুলো পড়ছে সেই অনুযায়ী অ্যান্সার করতে হবে। ঠিক আছে, যাতে কোনো কনফিউশন না হয়। দক্ষিণ ভারতের বললে সেই অনুযায়ী দক্ষিণ ভারতের করতে হবে। সেম পশ্চিম ভারতের বললে পরে, পশ্চিম ভারতের বললে পরে এই পার্টে হতে হবে। এবার যদি বলে পশ্চিম উপকূলের, যেমন ধরো তোমাদের বন্দর থেকে কোশ্চেন আসে, তাহলে ভালো করে মাথায় রাখবে সেটা আইদার গুজরাটের মধ্যে হবে, না হলে মহারাষ্ট্রের মধ্যে হবে, না হলে এখানে মাঝখানে আমরা শিখেছি এখানে গোয়া, তারপরে কর্ণাটক বা কেরালের মধ্যে হবে। তাহলে এটা হবে হচ্ছে পশ্চিম উপকূলবর্তী কোনো একটি জায়গা।
পূর্ব উপকূলবর্তী যদি বলা হয় সেটা আইদার পশ্চিমবঙ্গের মধ্যে হবে, না হলে তারপরে রয়েছে উড়িষ্যার মধ্যে বা অন্ধ্রপ্রদেশের মধ্যে বা হবে তোমার তামিলনাড়ুর মধ্যে। এই চারটে বাদে আর এদিকে এই 1 2 3 4 এই চারটে রাজ্য বাদে কিন্তু অন্য কিছু হবে না, ঠিক আছে। এদিকে গুজরাট, মহারাষ্ট্র, তারপরে হচ্ছে গোয়া, একদম সোজাসুজি খাড়া যাচ্ছে এখানটায় গোয়া, তারপর কর্ণাটক, তারপর কেরল, এই পাশে তামিলনাড়ু, তার উপরে অন্ধ্রপ্রদেশ এবং তারপর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ। উপকূলবর্তী কোনো জায়গা, কোনো বন্দর যদি বলা হয় তাহলে এই রাজ্যগুলোর বাইরে কিছু হবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বেস তৈরি হলো। এবার আমরা 1 বাই 1 জিনিসগুলোকে শিখবো। তাহলে ফার্স্ট যদি আমাদেরকে বলা হয় যে পূর্ব উপকূল কোনটা, তো পূর্ব উপকূল আমার হয়ে গেল কি, পূর্ব উপকূল আমার এই পুরো পার্টটা, ঠিক আছে। ফার্স্ট কনসেপ্ট বোঝো। সেকেন্ড, পশ্চিম উপকূল আমার হয়ে গেল কি, এই পার্টটা, এই পার্টটা তাহলে হয়ে গেল পশ্চিম উপকূল, এই পার্টটা হয়ে গেল আমার পূর্ব উপকূল। এবার দেখো এই যে উপকূলগুলো রয়েছে এগুলোকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। যদি আমরা চলে যাই ভারতের পূর্ব উপকূলের দিকে, তাহলে একদম এই দেখো এই পশ্চিমবঙ্গের এই যে খাজের জায়গাটা, এইখান থেকে স্টার্ট করে মোটামুটি চিল্কা অবধি এই যে জায়গাটা, এই যে এখানটায় যে হ্রদের মতন একটা ফাঁকা রয়েছে, দেখো নর্মাল ম্যাপেও আমরা দেখতে পাবো, এমনি ম্যাপেও দেখতে পাবো, রাজ্যের ম্যাপেও দেখতে পাবো, এই যে ফাঁকাটা রয়েছে এটা হচ্ছে চিল্কা হ্রদ, বিশাল বড় সাইজের একটা হ্রদ। তো এই অবধি হচ্ছে আমাদের উৎকল, উৎকল কোস্ট বা উৎকল উপকূল। তো উৎকল উপকূল আমরা শিখে নিলাম, ভালো করে বোঝো কোথায় কাজে লাগবে জিনিসটা, এরপরে এক এক করে শিখবো আমরা। উৎকল উপকূলের পরে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের অন্ধ্র উপকূল। অন্ধ্র উপকূল আসবে মোটামুটি এই যে খাঁজের জায়গাটা অবধি, অর্থাৎ এই জায়গাটা হয়ে যাবে আমার কি, অন্ধ্র উপকূল। ওকে, অন্ধ্র উপকূল। তাহলে অন্ধ্র উপকূলও আমরা শিখে নিলাম। এরপর আসবে আমাদের করমণ্ডল উপকূল, এই খাঁজ বরাবর শুরু করে এই মাঝখানে এই নিচ অব্দি গিয়ে শেষ হয়ে গেল, এইটা হয়ে যাবে আমাদের কি, করমণ্ডল উপকূল। তাহলে এই উপকূল ভাগের আমরা 3টে বিভাগ করে নিলাম। এবার এই পারে আমরা চলে যাব পশ্চিম উপকূলের ক্ষেত্রে, কচ্ছ এবং কাঠিয়াবার উপকূল। এই যে উপকূলের জায়গাটা এটাকে আমরা বলছি কচ্ছ উপকূল, এই যে উপকূলের জায়গাটা এটাকে আমরা বলছি কাঠিয়াবার উপকূল, ঠিক আছে। কচ্ছ এবং কাঠিয়াবার উপকূল আমাদের হয়ে গেল। তারপরে আমরা চলে আসবো হচ্ছে কঙ্কন উপকূল। কঙ্কন উপকূল আমরা বলবো হচ্ছে কোন জায়গায় কঙ্কন উপকূল বলতে মহারাষ্ট্র যে জায়গাটুকু রয়েছে, অর্থাৎ এই যে খাঁজটা এর উপর অব্দি হচ্ছে আমাদের কঙ্কন উপকূল, বা কোন জায়গায় কর্ণাটকটাকে উপকূল হিসেবে অ্যাড করে, কোথাও কোথাও কানাডা উপকূল হিসাবেও কিন্তু ওই পার্টিকুলার এই যে কর্ণাটকের এরিয়াটা এটাকে মার্ক করে। এবং সবচেয়ে দক্ষিণে রয়েছে মালাবার উপকূল। তাহলে প্রথম থেকে আসি, কচ্ছ কাঠিয়াবার উপকূল, তারপরে আসছে তোমার কঙ্কন উপকূল, তারপরে আসছে অল্প একটু জায়গা জুড়ে, অর্থাৎ এই খাঁজটা, যেই খাঁজের নিচ থেকে কিছুটা অংশ থাকবে হচ্ছে তোমার কানাডা উপকূল, এবং তারপরে আসবে মালাবার উপকূল। এই উপকূলগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, এবার উপকূল অনুযায়ী আমাদেরকে বন্দর বুঝতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো কি কোশ্চেন আসে না এরকম, পূর্ব ভারতের একটি এই বন্দর, পূর্ব ভারতের একটি ওই বন্দর, এই টাইপের কোশ্চেন গুলো আমরা কিভাবে ডিল করব সেখান থেকে আমরা দেখে নেব। যদি এখন আমাদেরকে বলা হয় তাহলে আমরা বন্দরগুলো বুঝতে পারলাম। এবার যদি আমাদেরকে বলা হয় এবার ধরো আমাদেরকে বলা হলো যে প্রথম কথা বললো পূর্ব উপকূলের একটি নদী বন্দরের উদাহরণ দাও। খুব সহজ। তার সাথে সাথে কখনো কখনো প্রশ্ন আসে যে একটি পূর্ব উপকূলে অবস্থিত বা পূর্ব উপকূলবর্তী এলাকার কাছাকাছি অবস্থিত একটি মেট্রো সিটির উদাহরণ দাও, সেটাও আমরা বলতে পারবো। তো এই খাঁজটা থেকে একটু উপরের দিকে উঠবো, পেয়ে যাব আমরা কলকাতা। ওকে, তাহলে কলকাতার নিচে কিন্তু অনেক কিছু হবে, অর্থাৎ পূর্ব ভারতের একটি মেট্রো সিটি, পূর্ব ভারতের একটি নদী বন্দর, পূর্ব উপকূলে অবস্থিত একটি নদী বন্দর, সব কিন্তু কলকাতা হবে। অর্থাৎ একটা কলকাতার ম্যাপ পয়েন্টিং শিখলে কিন্তু অনেক কিছু থেকে আমরা বেছে বেছে বার করে নিতে পারি, ঠিক আছে। এরপরে নেক্সট ক্লাসে আরো জিনিসটা একটু ডিটেলসে বুঝবো, যে পেট্রো রসায়ন কারখানা যদি বলে সেটা কি করে ওইখান থেকে বার করব, ওখান থেকে এটা কি করে বার করব, এই জিনিসগুলোকে আমরা লিঙ্ক করে করে পড়বো। তো পূর্ব উপকূলের একটি নদী বন্দর আমরা পেয়ে গেলাম। এবার দেখো আমরা একটা কনসেপ্ট বুঝবো। কনসেপ্টটা হচ্ছে, দেখবে ভারতের বেশিরভাগ নদী যে পড়েছে বেশিরভাগই গিয়ে পড়েছে কোথায়, বেশিরভাগই গিয়ে পড়েছে সব
এই বঙ্গোপসাগরের দিকে, বেশিরভাগ নদী গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তার মানে হচ্ছে যে নদীগুলোর ঢাল সব এদিকে, তার মানে এই নদীগুলো পলি সঞ্চয় করবে এই উপকূল এরিয়া জুড়ে। এবার একটা জিনিস ভেবে দেখো, যদি আমাকে একটা স্বাভাবিক বন্দরে ব্যবহার করতে হয়, স্বাভাবিক বন্দর হিসেবে, তাহলে কি হবে, একদম সমুদ্রের ধারে এসেই জমি এমন ভাবে থাকবে যে জাহাজগুলো ডাইরেক্ট এসে সমুদ্রের ধারে দাঁড়াতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখনই এখানে পলি জমে যাবে, এখানে বিচ তৈরি হয়ে যাবে প্রচুর। এবার বিচের উপরে সে তো আর জাহাজ দাঁড়ানো সম্ভব না, যার জন্য এই পূর্ব উপকূলের যতগুলো বন্দর দেখবো আমরা, বেশিরভাগই এই পূর্ব উপকূলের আমরা যতগুলো বন্দর দেখবো বেশিরভাগই কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করা, অর্থাৎ ডাইরেক্ট বিচের উপরে তৈরি করা পসিবল না। তাই জন্য এরকম একটা ডক টাইপের তৈরি করে বেশ কিছুটা জলের মধ্যে এগিয়ে নিয়ে যায়, তারপরে ওইখানে ধরো জাহাজ দাঁড়ায়, এরকম হচ্ছে। অর্থাৎ এগুলো সবই হচ্ছে আর্টিফিশিয়াল বেশিরভাগই। এবার প্রশ্ন আসে হচ্ছে তোমাদের যে পূর্ব উপকূলের একমাত্র স্বাভাবিক বন্দর কোনটি? একমাত্র স্বাভাবিক বন্দর একটাই রয়েছে, সেটা হচ্ছে দেখো এই যে চিল্কার সামান্য পরেই হচ্ছে ওড়িশা শেষ, তারপরে এই যে খাঁজ বরাবর এই জায়গাটায় রয়েছে আমার কি বিশাখাপট্টনম। এই যে খাঁজ বরাবর এই জায়গাটায় রয়েছে আমার ভাইজ্যাক বা বিশাখাপট্টনম। ঠিক আছে, এই বিশাখাপট্টনম কি পূর্ব উপকূলের একমাত্র যেটা স্বাভাবিক বন্দর, মানে বাদবাকি যা আছে সেগুলো কিন্তু একটাও স্বাভাবিক বন্দর নয়, সব কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করা। তো এখানে আমরা ভাইজ্যাক বা বিশাখাপত্তনম ম্যাপ পয়েন্টিং করে নিলাম। এর পরের যে ম্যাপ পয়েন্টিংটা আমাদের করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো দেখো এখানে এই যে খাঁজটা বরাবর, ঠিক আছে, আরেকবার একটু ভালো করে মুছে বুঝিয়ে দিই তোমাদের। এই যে দেখো এখান থেকে খাঁজটা একটু নিচের দিকে নেমেছে, এইখানটায় গিয়ে একটা ফোলা মতন জায়গা তৈরি হয়েছে। এই যে ফোলা মতন জায়গাটা, তার ঠিক পাশেই হচ্ছে তোমার চেন্নাই। তাহলে চেন্নাই কি স্বাভাবিক বন্দর? না, চেন্নাই কিন্তু স্বাভাবিক বন্দর নয়, এটাও আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে, কারণ এখানে সব হচ্ছে বিচ এরিয়া। তো বিচ এরিয়া এসে ডাইরেক্টলি জাহাজ বালির উপরে তো দাঁড়াতে পারবে না, জাহাজ দাঁড়াতে গেলে জল লাগবে। তার মানে এখানেও কিন্তু আনন্যাচারাল বা আর্টিফিশিয়ালি তৈরি করা একটি বন্দর। তাহলে কলকাতা আমরা চিনলাম, ভাইজ্যাক চিনলাম, চেন্নাই চিনলাম। ভালো করে টপিকগুলো বোঝো, যে কোশ্চেন কিন্তু এরকম ভাবে আসবে না। কোশ্চেন এরকম আসতে পারে যে দক্ষিণ ভারতের একটি মেট্রো সিটিকে অঙ্কন করো, দক্ষিণ ভারতের একটি মেট্রো সিটিকে পয়েন্টিং করো, সেটাও কিন্তু হয়ে যাবে চেন্নাই। পূর্ব ভারতের একটি বন্দরকে চিহ্নিত করো, সেটাও কিন্তু চেন্নাই হয়ে যাবে, সেটা তুমি ভাইজ্যাকও করতে পারো বা চেন্নাইও করতে পারো। আশা করি জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। নেক্সট আমরা চলে যাই হচ্ছে পশ্চিম উপকূলে যখনই চলে যাব, এই দেখো এই যে খাঁজটা রয়েছে, শ্রীলঙ্কার কাছাকাছি একটা খাঁজের মতন বেরিয়ে রয়েছে, এটা ঠিক সোজাসুজি এই পাশে হবে কোচি। ঠিক আছে, কোচি কোথায় অবস্থিত? কেরালায় অবস্থিত। আমরা দেখেছি কেরালার লোকেশন কোথায়, তো কোচি অবস্থিত হচ্ছে কেরালায়। তো পশ্চিম ভারতের যে বন্দরগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার বেশিরভাগই ন্যাচারাল। কারণ কি, এই সাইডটা থেকে এই সাইডটা এরকম ঢাল, এই সাইডের মাটিটা এমনি উপরের দিকে উঠে গেছে, তো এই সাইডে সেরকম ভালো বীজ তৈরি হয়নি, হয়েছে খুব কম কম জায়গায় হয়েছে, বেশিরভাগ জায়গাতেই এরকম ঢাল হয়ে রয়েছে, যার জন্য সমুদ্রের জলের গভীরতা তার ঠিক পাশে অনেকটা বেশি, যার জন্য ডাইরেক্টলি এসে জাহাজ দাঁড়াতে পারে। তো আমরা এখানে পয়েন্টিং করে নিলাম কোচি পশ্চিম উপকূলের একটি বন্দর। নেক্সট চলে আসি আমরা, দেখো এই যে খাঁজকাটা জায়গাটা রয়েছে, এটার ঠিক সোজাসুজি আমরা পেয়েছিলাম গোয়া, তার থেকে একটু নিচে নেমে এই পাশে গেলেই আমরা পেয়ে যাব হচ্ছে ব্যাঙ্গালোরের পাশেই ম্যাঙ্গালোর। ঠিক আছে, তো এই ম্যাঙ্গালোর হচ্ছে একটি বন্দর, এটাও কিন্তু স্বাভাবিক বন্দর। আরো একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে এই দেখো এইখানে আমি বলেছি এটা সোজাসুজি গিয়ে হচ্ছে গুজরাট শেষ হয়েছে, তো তার মধ্যে আমাদের কোথাও মুম্বাই তো হবে না, মুম্বাই তো মহারাষ্ট্রের মধ্যে রয়েছে। তো এই দাগটা থেকে নিচে দেখো এরকম খাঁজকাটা একটা জায়গা থাকে, এইখানে শুরুতেই হচ্ছে কি মুম্বাই। ঠিক আছে, যদি বলা হয় পশ্চিম উপকূলে অবস্থিত একটি স্বাভাবিক বন্দর, সেটা হয়ে যাবে আমাদের মুম্বাই। নেক্সট যদি বলা হয় পশ্চিম উপকূলে অবস্থিত একটি মেট্রো সিটি, সেটাও হয়ে যাবে মুম্বাই। এছাড়াও কি কোশ্চেন আসতে পারে, এছাড়াও ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে পশ্চিম উপকূলে বললো যে ভারতের বাণিজ্যিক নগরীকে চিহ্নিত করো, সেটাও হয়ে যাবে কি মুম্বাই। ওকে, আশা করছি তোমাদের এই অবধি জিনিসটা যথেষ্ট ক্লিয়ার হলো।
ওকে, তো কি কি আমরা পয়েন্টিং করলাম? কলকাতা আমরা পয়েন্ট করলাম, ভাইজাগ আমরা পয়েন্ট করলাম, চেন্নাই আমরা পয়েন্ট করলাম, কোচি আমরা পয়েন্ট করলাম, ম্যাঙ্গালোর পয়েন্ট করলাম এবং মুম্বাই পয়েন্ট করলাম। ভিডিওটা ছোট রাখছি, কিন্তু বারবার দেখবে যাতে জিনিসটা মাথার মধ্যে গেঁথে যায়, একবারের জন্য ভুল হবে না, একদম প্রপারলি ভিজুয়ালাইজ করাচ্ছি তোমাদেরকে। ওকে, নেক্সট আমরা যদি বলা হয় যদি ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া, তাহলে সেটা কি হয়ে যাবে? দিল্লি। আমরা জানি দিল্লি কি করে আমরা পয়েন্ট করে বার করব? এই যে এইখানটায় যে খাঁজটা তৈরি হয়েছে, এই নিচের দিকে এসে যে খাঁজটা তৈরি হয়েছে, এই বরাবর ঠিক মাঝামাঝি যদি আমরা একটা ডট দিই, সেটা পেয়ে যাবো আমরা কি? দিল্লি। তো দিল্লি দিয়ে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? নিউ দিল্লি দিয়ে প্রশ্ন আসতে পারে, নিউ দিল্লি কোথায় লোকেট করো। তো দিল্লি নিউ দিল্লি বললে কিন্তু অলমোস্ট একই জায়গায় হবে, কারণ জায়গাটাই এত ছোট, ওই ছোট ম্যাপে তুমি এর থেকে ভালোভাবে পয়েন্টিং করতে পারবে না। তো আমরা কলকাতা শিখলাম, কলকাতার থেকে বেশি ইম্পর্টেন্ট বা চেন্নাই, ভাইজাগ এই নামগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট এগুলোকে দিয়ে কি কি প্রশ্ন আসতে পারে, তাহলে তুমি জিনিসটাকে সহজে উত্তর করতে পারবে এবং তুমি 5 নম্বর পাবে। এই ভিডিওর মধ্যে আমি অলরেডি যা যা হতে পারে এক একটা লোকেশন দিয়ে প্রশ্ন, এই মুহূর্তে যে লোকেশনগুলো দেখালাম সব কটা কিন্তু আমরা আলোচনা করেছি। ভালো করে ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের কিন্তু মাধ্যমিকে 5 নাম্বার তুলতে কোনো রকম প্রবলেম হবে না। নেক্সট ভিডিওতে আমি আরো 5 নম্বর তুলে দেব, এটাও আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম। ওকে, এই অবধি তাহলে আমাদের কমপ্লিট হলো, অর্থাৎ উপকূলের যে ব্যাপারটা ছিল সেটা আমরা অলরেডি কমপ্লিট করলাম। দরকার পড়লে ভিডিওটা পজ করে আগের পার্টটা তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার আমরা দেখেছি যে পর্বত থেকে প্রশ্ন আসে। পর্বত থেকে আমরা কখনোই দেখি না যে হিমালয় পর্বতকে চিহ্নিত করো, এরকম প্রশ্ন এসছে। কেন আসে না? কারণ দেখো ব্যাপারটা বোঝো, হিমালয় পর্বত শুরু হচ্ছে মোটামুটি এই জায়গা থেকে শুরু হয়ে এই অবধি গিয়ে, এখান থেকে গিয়ে আবার এরকম একটা টার্ন নিচে, অর্থাৎ এই টোটালটাই হচ্ছে হিমালয় পর্বত। কি করে চিহ্নিত করবে কোন জায়গা দিয়ে গেছে না গেছে? তার জন্য দেখবে কখনো হিমালয় থেকে প্রশ্ন আসে না, ঠিক আছে? তো হিমালয় পর্বত থেকে প্রশ্ন আসে না, প্রশ্ন আসে কোন জায়গা থেকে? বাদবাকি গুলো থেকে, যেমন নীলগিরি পর্বত, বিন্ধ্য পর্বত, আরাবল্লী পর্বত, সাতপুরা পর্বত, পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত, এগুলো থেকে প্রশ্ন আসে। তো অলরেডি আমি বলেছি যেরকম কনসেপ্টের উপর কনসেপ্ট চাপিয়ে চাপিয়ে আমরা শিখছি। তো কনসেপচুয়ালি কি বললাম? ভারতের যে এই পাশটা আছে উঁচু আর এই পাশটা আছে নিচু, মানে এরকম ভাবে রয়েছে। তো এই জায়গাটা যে উঁচু হয়েছে, এখানটায় এই পাশ দিয়ে আরো একটা পর্বতও রয়েছে। দেখো ভালো করে কনসেপ্ট কি করে বিল্ড হয়। এইখানটা দিয়ে যে পর্বতটা রয়েছে, এটা রয়েছে আমাদের কি? পশ্চিমঘাট পর্বত। এতটা নিচ অব্দি যায় না, এই অবধি রয়েছে আমাদের পশ্চিমঘাট পর্বত, ঠিক আছে? সেম ভাবে এই সাইডটা দিয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পূর্বঘাট পর্বত। কেন এরকম ভাবে আঁকলাম? কারণ পূর্বঘাট পর্বতটা এরকম পশ্চিমঘাট পর্বতের মতো টানা নেই, মাঝখানে ভেঙেছে, সেখান দিয়ে নদীগুলো বললাম না, নদীগুলো সব এদিকে পড়ছে, তো নদীগুলো মাঝখান থেকে প্রবাহিত হয়েছে, তারপরে আবার কিছুটা গেছে। তো পূর্বঘাট পর্বত আর পশ্চিমঘাট পর্বতের মধ্যে হচ্ছে এটাই ডিফারেন্স। পূর্বঘাট পর্বত কিন্তু অপেক্ষাকৃত উচ্চতায় কম, পশ্চিমঘাট পর্বতের উচ্চতা অপেক্ষাকৃত বেশি। কনসেপ্টটা বোঝো। আরো একটা জিনিস কিন্তু এর উপর থেকেই আমরা তৈরি করব। এই যে ঠিক মাঝ বরাবর এই জায়গা দিয়ে, এই যে মাঝ বরাবর এই জায়গা দিয়ে রয়েছে আমার সবসময় এরকম ত্রিভুজ এরকম ভাবে পয়েন্টিং করবে, ঠিক আছে? এই মাঝ বরাবর রয়েছে আমার সাতপুরা। ওকে, তার ঠিক উপরে এই জায়গাটা একটু মুছে দিই, এটা সাতপুরা। তার ঠিক উপরে একটু এই খাঁজটা থেকে একটু উপরে মাঝ বরাবর রয়েছে, এটা হচ্ছে তোমার বিন্ধ্য পর্বত। ওকে, বিন্ধ্য পর্বত, এখান থেকেই কিন্তু প্রশ্ন আসবে। তাহলে এই নিচেরটা হলো সাতপুরা, উপরেরটা হলো বিন্ধ্য, নিচে এই পাশে রয়েছে পশ্চিম দিকে, তার মানে পশ্চিমঘাট পর্বত, এই পারে রয়েছে এই পাশে রয়েছে এটা কি? পূর্বঘাট পর্বত। অনেক সময় আমরা ম্যাপ পয়েন্টিং এর
ম্যাপ পয়েন্টিং এর খাতিরে আমরা কিন্তু এটাকে কন্টিনিউয়াস লাইন দেওয়ারই চেষ্টা করব, ঠিক আছে? মাঝখানে মাঝখানে গ্যাপ আছে, বাট ম্যাপ পয়েন্টিং এর খাতিরে আমরা এটাকে পূর্বঘাট পর্বত এরকম ভাবেই দেখাবো। ওকে, তো বিন্ধ্য দেখলাম, সাতপুরা দেখলাম, পশ্চিমঘাট পর্বত দেখলাম, পূর্বঘাট পর্বত দেখলাম। ওকে, আর কি বাকি রয়ে গেল? আরাবল্লী। আরাবল্লী রয়ে গেছে বাকি। তো আরাবল্লী কোন জায়গাটায়? আরাবল্লীর জন্য এই বিন্ধ্যটা একটু মুছে দিই। আরাবল্লী রয়েছে এই জায়গাটায়, এই যে খাঁজটা, এখান থেকে কোনাকুনি এইটুকুনি স্টার্ট হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আরাবল্লী পর্বত। ওকে, হয়ে গেল। তাহলে আমরা সবকটা পর্বত যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা শিখে নিলাম। তো হিমালয় রয়েছে এই মাথা দিয়ে, হিমালয় থেকে কখনো প্রশ্ন আসা পসিবল নয়, কারণ হিমালয় অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। তো আরাবল্লী পর্বত রয়েছে এই উপরে, তারপরেই নিচে মাঝ বরাবর এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে বিন্ধ্য, তার ঠিক নিচে এই খাঁজটা বরাবর রয়েছে সাতপুরা, এই পাশে রয়েছে পশ্চিমঘাট পর্বত, এই পাশে রয়েছে পূর্বঘাট পর্বত। এই অবধি আমরা বুঝতে পারলাম। এবার দেখো নেক্সট প্রবলেম কি আসে, যে বৃষ্টিচ্ছায় অঞ্চল, অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, শীতকালীন মৌসুমী বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত কেন্দ্র। ঠিক আছে, এতগুলো টপিক রয়েছে, তো একবারে একদম সহজে আমরা বুঝে নিই। আমি একটু কালারটা চেঞ্জ করে দিই তোমাদের সুবিধার জন্য। এবার দেখো জিনিসটা, এই যে মৌসুমী বায়ু প্রত্যেক বর্ষাকালে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে, সেটা প্রবেশ করে এই দিক থেকে ভারত মহাসাগরের উপর দিয়ে। এবার ভারত মহাসাগরের উপর দিয়ে যখনই এটা প্রবেশ করছে, তখনই এই পাশে যাচ্ছে, এই পাশেও যাচ্ছে। তো আমি তোমাদের অলরেডি একটা কনসেপ্ট বললাম, ও সরি আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে নীলগিরি পর্বত। নীলগিরি পর্বতটা দেখিয়ে দিই। দেখো এই যে পশ্চিমঘাট পর্বত যেখানটায় গেছে, এই মাঝ বরাবর এই যে বড় যে একটা হাম্প মতন তৈরি হচ্ছে, তার মাঝ বরাবর এইখানটায় এরকম ত্রিফলার মতন রয়েছে নীলগিরি। ওকে, নীলগিরি, সরি এটা আমি মিস করে গেছিলাম, নীলগিরি পর্বত। তাহলে আমাদের টোটালটা এদিকে কমপ্লিট হলো। এবার মৌসুমী বায়ু নিয়ে যেটা বলছিলাম, মৌসুমী বায়ু এই যে প্রবেশ করছে, গিয়ে পশ্চিমঘাট পর্বতেও বাড়ি খাওয়ার কথা, পূর্বঘাট পর্বতেও বাড়ি খাওয়ার কথা। অলরেডি আমি কনসেপ্টে কি বলেছি, যে পূর্বঘাট পর্বত কিন্তু কন্টিনিউ নেই, অর্থাৎ পূর্বঘাট পর্বত যেটা রয়েছে তার মাঝখানে মাঝখানে বেশ কিছু গ্যাপ রয়েছে। এবার প্রবলেমটা বোঝো, মৌসুমী বায়ু যখন প্রবেশ করছে, এটা বললাম অলরেডি পশ্চিমঘাট পর্বত অনেক উচ্চতা সম্পন্ন, পূর্বঘাট পর্বত অতটা উচ্চতা নেই। তো পশ্চিমঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু পশ্চিমঘাট পর্বতের এই পার্টটায় প্রচুর বৃষ্টিপাত হয়, অর্থাৎ এই পাশে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু বাড়ি খেয়ে এটা চলে যাচ্ছে এদিকে, বাড়ি খেয়ে এটা চলে যাচ্ছে এদিকে। প্রবলেম হচ্ছে তাহলে এর যে পিছনের অংশটা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত বেশি হচ্ছে না। এই জায়গাটা কি হয়ে যাবে? এই জায়গাটা হয়ে যাবে কি বৃষ্টির ছায়া অঞ্চল। এর পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে রয়েছে আমাদের বৃষ্টির ছায়া অঞ্চল। সহজে বুঝে গেলাম জিনিসটা, আর বুঝতে আমাদের সমস্যা হবে না। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালি রয়েছে আমাদের বৃষ্টির ছায়া অঞ্চল, খুব সহজে আমাদের এটা হয়ে গেল। একটি অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, অতি অল্প বৃষ্টিপাত কোথায় হয়? আমরা জানি মরুভূমি অঞ্চলে হয়। মরুভূমিটা তৈরি হচ্ছে কি করে? দেখো মৌসুমী বায়ু এখান থেকে প্রবেশ করে যাচ্ছে, এখান থেকে প্রবেশ করে যাচ্ছে, তো যত অবধি যেতে পারছে, যতদূর জলীয় বাষ্প নিয়ে যেতে পারছে ততদূর বৃষ্টি হচ্ছে। এখানে বৃষ্টিপাত হচ্ছে, এখানে ঘুরে গিয়ে বৃষ্টিপাত হচ্ছে, এখানেও ঘুরে গিয়ে বৃষ্টিপাত হচ্ছে, এখানেও ঘুরে গিয়ে বৃষ্টিপাত হচ্ছে। তো যেই যেই জায়গায় ও এন্ট্রি করতে পারছে ও বৃষ্টিপাত ঘটাচ্ছে, কিন্তু যত ভেতরের দিকে যাবে তত বিভিন্ন পাহাড়ে বাধাপ্রাপ্ত হবে। এইখানে দেখো সাতপুরা পর্বতে বাধা পাচ্ছে, পেয়ে কিছুটা হলেও ধরো কিছুটা জায়গায় এগাতে পারছে, এগিয়ে গিয়ে আবার বিন্ধ্যতে বাধা খাচ্ছে, আবার যখন এগানোর চেষ্টা করছে খুব সামান্য জলীয় বাষ্প, হয়তো লাস্ট গিয়ে পৌঁছাতে পারছে আরাবল্লী অব্দি, কিন্তু আরাবল্লীর ওই পারে আর যেতে পারছে না। আর এই পাশের যে মৌসুমী বায়ুর পার্টটা রয়েছে সেটা সোজা ওদিকে বেরিয়ে যাচ্ছে। তো মৌসুমী বায়ু যখন একটা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, আরেকটা এদিক দিয়ে এসে ঢুকতে পারছে না, তখন এই জায়গাটা, এই যে জায়গাটা, এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে একটি অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। রাজস্থানের থর মরুভূমি হচ্ছে একটি অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। কত সহজে আমরা ম্যাপ পয়েন্টিং বুঝে নিতে পারি দেখো জিনিসটা। ঠিক আছে, এই টোটালটাই হবে, এই টোটালটাই হবে। ওকে, এই টোটালটাই হচ্ছে একটি অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। শিখে গেলাম। শীতকালীন মৌসুমী বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, শীতকালে মৌসুমী বায়ু বৃষ্টিপাত ঘটাতে পারে কোথায়? দেখো কিভাবে হচ্ছে। মৌসুমী বায়ু একটা যাচ্ছে এদিক থেকে, এবার মৌসুমী বায়ু যখন চলে গেল, ঠিক আছে, চলে গেল, মোটামুটি 2-3 মাস বৃষ্টিপাত ঘটালো, তারপর আবারও ফেরত আসে। ফেরত আসে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে ফেরত আসে। এবার বলবে স্যার এখান দিয়ে কেন ঢোকে না? কেন ঢোকে না? এখানে হিমালয় পর্বত রয়েছে, তো ঢুকবে কি করে? হিমালয় পর্বত ঢুকতে দেয় না।
তো এইখান থেকে আর মৌসুমী বায়ুর এন্ট্রি হয় না। এবার এখান থেকে যে আসছে এর উপরে রয়েছে চায়না, চায়নার পুরো অংশই কোথাও সেরকম জল নেই, তো এখান থেকে জলীয় বাষ্প কি বহন করে আনতে পারবে? অবভিয়াসলি বলবে যে না, পারবে না স্যার। তাহলে এখান থেকে ও সোজা বেরিয়ে যাবে। এই সোজা যে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে ও কিন্তু একটা জায়গাতেও বৃষ্টিপাত ঘটাতে পারছে না, তারপর ও চলে যাচ্ছে ডাইরেক্টলি মৌসুমী বায়ু সমুদ্রের উপর। এবার সমুদ্রের উপর দিয়ে এই বায়ু যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, গিয়ে উঠছে কোথায়? এই যে করমণ্ডল বা তামিলনাড়ু উপকূলে এসে উঠছে। তো এই যে করমণ্ডল বা তামিলনাড়ু উপকূলে এসে উঠছে, সেখানেও কি করছে? শীতকালে বৃষ্টিপাত ঘটাচ্ছে। বর্ষা, গ্রীষ্মর পরে বর্ষা, তারপর শরৎ, হেমন্ত, শীত। শরৎ আর হেমন্ত সেরকম স্থায়ী হয় না। তো মৌসুমী বায়ু গেল, এই যখন ফেরত আসছে তখন বৃষ্টিপাত একটা জায়গাতেও ঘটাতে পারছে না, শুধু কারণ এই অবধি তো ঢুকতেই পারছে না। তো ঢুকছে একদম ওই মাথা থেকে যেখানে হিমালয় শেষ হচ্ছে, ওখান থেকে ঢোকার পরে ও যেই জায়গাটায় বৃষ্টিপাত ঘটাতে পারছে সেটা হচ্ছে তামিলনাড়ু, কারণ এই বঙ্গোপসাগর থেকে ও জলীয় বাষ্প সংগ্রহ করছে, এখানে নিয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তো শীতকালীন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, এটাও আমরা খুব সহজে বুঝে গেলাম। নেক্সট, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত কেন্দ্র। দেখো ভালো করে বোঝো জিনিসটা। আবার একটা অন্য কালার নিই। কোন জায়গায় সর্বাধিক বৃষ্টিপাত হওয়া পসিবল? যেখানে সবার কাছাকাছি আমি পাহাড় পাচ্ছি, সেখানে প্রচুর বৃষ্টিপাত হবে। তো হিমালয়ের একটা ছোট্ট টুকরো রয়েছে এই যে বাংলাদেশের মাথার উপর থেকে একটা জায়গা, যার নাম হচ্ছে মেঘালয়। বাংলাদেশের মাথা থেকে এনে এখান থেকে ঘুরিয়ে এখানে শেষ হয়ে গেল আমার মেঘালয়। এই মেঘালয়ের মধ্যে দেখো, নাম দেখো মেঘালয়। কেন মেঘালয়? কারণ প্রচুর মেঘ আছে, মানে প্রচুর বৃষ্টিপাত মেঘালয়ে হয়। এবার এখানে যদি কোনো পাহাড় থাকে, যেটা ধরো এরকম টাইপের হয়েছে, এবার এখানটায় দেখো এই অবধি সমুদ্র, তারপর এগিয়ে গিয়ে ফার্স্ট যেখানটায় পাহাড় পাচ্ছে সেখানেও প্রচুর বৃষ্টিপাত ঘটাবে। এই ফার্স্ট এখানে গিয়ে বৃষ্টিপাত পাচ্ছে হচ্ছে খাসি পাহাড়ে, মেঘালয় অবস্থিত খাসি পাহাড়ে। তো এই মেঘালয় অবস্থিত যে খাসি পাহাড়, দেখো একে ওইটুকু ছোট্ট ম্যাপ, তার মধ্যে এইটুকু মেঘালয়, তার মধ্যে মিডিল বরাবর একটা জায়গা পয়েন্ট করে সেখানেই যদি গোল করে দাও এবং সেটাই যদি লিখে দাও যে উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত কেন্দ্র, সেটাই হয়ে গেল কিন্তু জায়গাটার নাম কি? মৌসিনরাম। ওকে, তো এক ভিডিওতে আমরা কতগুলো টপিক কভার করলাম কনসেপ্ট ওয়াইজ, স্টেপ বাই স্টেপ দেখবে এবং এগুলোকে ম্যাপ পয়েন্টিং নিজের থেকে করে নেবে। ঠিক আছে, যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবে, নেক্সট ক্লাসে আমি কিছু জিনিস আবার রিপিট করে দেবো যদি কোনো জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে। ওকে, নেক্সট আমরা দেখে নিই হচ্ছে এই পার্টটা, আশা করি আমরা বুঝতে পারলাম। নেক্সট আমরা দেখে নিই হচ্ছে কয়েকটা মালভূমি রয়েছে। মালভূমির ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। কোথায় রয়েছে? দাক্ষিণাত্য মালভূমির লোকেশন বুঝবে, বিন্ধ্য সাতপুরা পর্বত যে রয়েছে তার দক্ষিণে, তাহলে সাতপুরা পর্বত রয়েছে মাঝ বরাবর, তাহলে তার নিচ থেকে একটু পয়েন্ট করি। আর কি, দাক্ষিণাত্য মালভূমির পশ্চিমের বাউন্ডারি হচ্ছে পশ্চিমঘাট পর্বত, ওখানে পাহাড়, তো পশ্চিমঘাট পর্বত অব্দি যাবে না, ওখানে আটকে গেল। নেক্সট, দাক্ষিণাত্য মালভূমির পূর্বের দিকের যে বর্ডার সেটা হচ্ছে পূর্বঘাট পর্বত, তো পূর্বঘাট পর্বতের এখান থেকে ঘুরে গেল, এই পেয়ে গেলাম আমরা কি? দাক্ষিণাত্য মালভূমি। ঠিক আছে, এবার ছোট নাগপুর মালভূমি কোন জায়গাটায়? ভালো করে মনে করো, আমরা যদি এই ম্যাপটা দেখি, দেখো পশ্চিমবঙ্গ এসছে এই পাশে কোনাকুনি খাঁজ কেটে, তো এইখান থেকে পশ্চিমবঙ্গ খাঁজ কেটে এই জায়গাটায় এসছে, এই জায়গাটায় রয়েছে আমার ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের কিছুটা এলাকা জুড়ে রয়েছে ছোটনাগপুর মালভূমি। এই জায়গাটায় পয়েন্ট করো, লিখে দাও ছোটনাগপুর মালভূমি। কমপ্লিট। নেক্সট, মেঘালয় মালভূমি। মেঘালয় কোথায়? মেঘালয় এমনিতে একটা ছোট্ট জায়গা, এই তো আমার মেঘালয়। ঠিক আছে, তো এই জায়গাটা পয়েন্ট করো, এরকম একটা ড্যাশ ড্যাশ দিয়ে দাও, দেখতে সুন্দর লাগবে। তারপরে লিখে দাও কি? এটা মেঘালয় মালভূমি। এই তিনটে মালভূমি থেকেই সব থেকে বেশি কোশ্চেন আসার চান্সেস এবছর রয়েছে। তো দাক্ষিণাত্য মালভূমি, ছোটনাগপুর মালভূমি এবং মেঘালয় মালভূমি। তাহলে এই ভিডিওতে আমরা দেখলাম বেশ কিছু কনসেপ্ট মৌসুমী বায়ু রিলেটেড। ঠিক আছে, আবার যদি বলা হয় যে পশ্চিম উপকূলে অবস্থিত একটি অঞ্চল যেখানে অত্যাধিক বৃষ্টিপাত হয়, তো পশ্চিমঘাট পর্বতের এই পারে যে কোনো জায়গায় হবে। তো পশ্চিমঘাট পর্বতের এই পারে মুম্বাই বলে একটা জায়গা আছে আমরা জানি, ওখানেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। বাদবাকি মহারাষ্ট্র যেটা পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে, সেই জায়গা কিন্তু প্রচুর খরার প্রবলেম হয়। কনসেপ্ট বোঝো, ম্যাপ পয়েন্টিং এমনি করে দিয়ে চলে আসবে, জাস্ট একটু ভিজুয়ালাইজ করতে হবে, একটু দেখতে হবে। ঠিক আছে, তো এই ভিডিওতে আমরা মোটামুটি পর্বত শিখলাম, বেশ কিছু মেট্রো সিটি শিখলাম,
বন্দরগুলো শিখলাম, কোনটা কোন উপকূলে কোনটাকে কোথায় সাজাতে হবে। তার সাথে সাথে মৌসুমী বায়ু রিলেটেড যত আছে, বৃষ্টির ছায়া অঞ্চল, এটি অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, শীতকালীন মৌসুমী বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, উত্তর পূর্ব ভারতে সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, এগুলো শিখলাম এবং মালভূমি আমরা কমপ্লিট করলাম। তো 5টা টপিক আমি কভার করালাম। এই 5টা টপিক থেকে 5টা কোশ্চেনের আমি গ্যারান্টি দিয়ে দিলাম। ভিডিওটা যদি দেখে যাও, এই 5 নাম্বার তোমার থেকে কেউ নিতে পারবে না। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নেক্সট পার্ট চাইলে অবশ্যই পার্ট 2 লিখো, তাড়াতাড়ি লিখো, তার কারণ তোমাদের কাছে সময় আমার থেকেও কম রয়েছে। ওকে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।